নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ষোড়শ মহাজনপদ। মহাজনপদ শব্দের অর্থ বৃহৎ রাজ্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সূচনা থেকে মগধ সাম্রাজ্যের উত্থান পর্যন্ত সময়কালকে ষোড়শ মহাজনপদের যুগ বলা হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারত ঐক্যবদ্ধ ছিল না। মূলত বৌদ্ধ ও জৈন শাস্ত্র থেকে জানতে পারা যায় ওই সময় যে ভারত 16টি রাজ্য বা মহাজনপদে বিভক্ত ছিল। ষোড়শ মহাজনপদের অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল অবন্তী, অসমক, অঙ্গ, কম্বুজ, কাশী, কুরু, কৌশল, গান্ধার, চেদি, বজ্জী অথবা ব্রিজি, বৎস, পাঞ্চাল, মগধ, মৎস্য অথবা মৎস্য, মল্ল ও সুরসেন। এগুলো হলো আপনার ষোড়শ মহাজনপদ, মানে 16টি রাজ্য, শক্তিশালী রাজ্য। নিচে দেখে নিই এগুলোর বর্তমান নাম কী কী আছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেব ও মহাবীর যখন তাদের ধর্মমত প্রচার করেছিলেন, তখন ভারতের কাবুল থেকে গোদাবরী নদীর তীর পর্যন্ত সুবিস্তৃত অঞ্চল জুড়ে 16টি বৃহৎ রাজ্যের অস্তিত্ব দেখা যায়। বৌদ্ধ সাহিত্যে এই 16টি রাজ্যই ষোড়শ মহাজনপদ নামে খ্যাত। নামগুলো হলো অঙ্গ মানে পূর্ব বিহার, মগধ দক্ষিণ বিহার, কাশী কৌশল অযোধ্যা, অবন্তী মালব, বস এলাহাবাদ, মল্ল গোরক্ষপুর, ব্রিজি উত্তর বিহার, কুরু দিল্লি, চেদি বুন্দেলখণ্ড, মৎস্য জয়পুর, পাঞ্চাল বেরেলি বদায়ুন অঞ্চল, অসমক গোদাবরী উপত্যকা, সুরসেন মথুরা, কম্বুজ পশ্চিম কাশ্মীর, গান্ধার পেশোয়ার, রাওয়ালপিন্ডি। এই মহাজনপদগুলির এক মধ্যে কেবলমাত্র ব্রিজি ও মল্ল গণতান্ত্রিক রাষ্ট্র ছিল, আর বাকিগুলো ছিল রাজতন্ত্রে বিশ্বাসী। নিজ নিজ শক্তি জাহির করার উদ্দেশ্যে মহাজনপদের রাজ্যের রাজারা প্রায়ই পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকতেন। এর ফলে বুদ্ধিবল ও সৈন্যবলে বলীয়ান কয়েকটি রাজ্য বেশ শক্তিশালী হয়ে ওঠে। অবন্তী, মৎস্য, কৌশল ও মগধ ছিল এদের মধ্যে অন্যতম। রাজতন্ত্র শাসিত এই রাজ্যগুলির মধ্যে মগধ অপর 3টি রাজ্যের রাজাদের পরাজিত করে সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়। এই মগধ রাজ্যকে কেন্দ্র করে বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং সর্বকালের সেরা সম্রাট অশোক দীর্ঘকাল রাজত্ব করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এবার আমরা আলোচনা করব মহান অশোককে নিয়ে। বিন্দুসারের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র অশোক প্রিয়দর্শী উপাধি ধারণ করে খ্রিস্টপূর্ব 273 অব্দে মগধের সিংহাসন আরোহণ করেন। এখানে বলা যেতে পারে অশোকের পিতার নাম বিন্দুসার। কত খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আরোহণ করেন? খ্রিস্টপূর্ব 273 অব্দে মগধের সিংহাসন আরোহণ করেন। ইতিহাসের বিস্ময়, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অশোক সম্রাট অশোক নাকি বাল্যকালে অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতি ছিলেন। পালি গ্রন্থ থেকে জানা যায় অশোক তার অন্যান্য ভাইদেরও হত্যা করে সিংহাসনে বসেন। এই কারণে তাকে চণ্ডাশোকও বলা হয়ে থাকে। মগধের সিংহাসনে রাজ্য অভিষেকের 8 বছর পর তিনি শক্তিশালী কলিঙ্গ রাজ্যটি আক্রমণ করেন। কলিঙ্গ যুদ্ধে অশোক জয়লাভ করলেও যুদ্ধের পরিণতি তাকে ভীষণভাবে পীড়া দেয়। এই যুদ্ধে 1.5 লক্ষ সৈন্য বন্দী হয়, 1 লক্ষটিরও সৈন্য নিহত হয় এবং বহুগুণ মানুষ মারা যায়। এই যুদ্ধে হাজার হাজার গ্রাম নগর ছারখার হয়ে যায়। সমগ্র কলিঙ্গ রাজ্যটি দুর্ভিক্ষ ও মরকে শ্মশানে পরিণত হয়। যুদ্ধের এই পরিণামে সম্রাট অশোক মনের দুঃখে প্লাবন বয়ে যায়। দুঃখে শোকে অনুতাপে এবং মনুষ্য জাতির প্রতি সমবেদনায় অশোক প্রতিজ্ঞা করলেন জীবনে আর কখনো যুদ্ধ করবেন না। তার ফল
যুদ্ধপ্রিয় রাজা পরম মানবপ্রেমীকে পরিণত হয়। ধর্ম প্রচারের মধ্য দিয়ে ভারত ভ্রাতৃত্ববোধ নীতি প্রচারের মাধ্যমে তিনি এক নতুন জীবন শুরু করলেন। বুদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণের পর বুদ্ধ ধর্মের মহান আদর্শ বিশ্বের চতুর্দিকে প্রতিষ্ঠিত করেছে তার জীবনের প্রধান ব্রত। নিজ সাম্রাজ্যের মধ্যে ধর্মপ্রচারের উদ্দেশ্যে অশোক বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। ধর্ম মহাপাত্র নামক এক শ্রেণীর রাজকর্মচারী নিয়োগ করে তিনি তাদের উপর ধর্মপ্রচার ও জনকল্যাণমূলক কাজের ভার ন্যস্ত করেন। তিনি ধর্মপ্রচার ও জনকল্যাণমূলক কাজের ভার দেওয়ার জন্য কাকে এক প্রকার ধর্ম মহাপাত্র নামক শ্রেণীর নির্বাচন করেন, মানে কর্মচারী নির্বাচন করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে পাহাড়ের গায়ে পাথরের স্তম্ভে বুদ্ধ ধর্মের বাণীগুলি প্রাকৃত ও ব্রাহ্মী ভাষায় লিপিবদ্ধ করেন, যা ধর্মলিপি নামে পরিচিত। শান্তি, মৈত্রী ও অহিংসার প্রতীক হিসেবে স্তূপ, স্তম্ভ, চক্র ইত্যাদি তিনি নির্মাণ করেন। সাঁচি স্তূপ, অশোক স্তম্ভ, সরনাথ তারই নির্দেশন। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সম্রাট অশোক সমস্ত ধর্মের মূল নীতিগুলিকে তার ধর্মের মূল তথ্য হিসেবে গ্রহণ করেছিলেন। তার প্রচারিত ধর্মে আর্য সত্য, নির্বাণ, আষ্টাঙ্গিক মার্গ ইত্যাদির উপস্থিতি লক্ষণীয়। কেবলমাত্র ধর্মীয় ব্যাপারই নয়, সর্বজীবে দয়া ও অহিংসার বাণী তিনি প্রচার করেছিলেন। যাগযজ্ঞ ও রাজপরিবারের আহারের জন্য তিনি পশু নিষেধ বন্ধ করে দেন। জনসাধারণের জন্যই তিনি শুধু নয়, জীবজন্তুদের চিকিৎসার জন্যই তিনি সমগ্র দেশে দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। পথিকদের সুবিধার জন্য তিনি রাজপথ নির্মাণ করেন এবং দুই দিকে বৃক্ষরোপণ, কূপ ও দিঘি খনন, বিশ্রামাগার, পাঠশালা ইত্যাদি নির্মাণ করেন। দীনদুঃখীদের ঢালাকেও কেবলমাত্র ধর্মীয় ব্যাপারে নয়, সর্বজীবে দয়া ও অহিংসার বাণী নীতি প্রচার করেছিলেন। যাগযজ্ঞ ও রাজপরিবারের আহারে তিনি পশুবধ নিষিদ্ধ করে দেন। জনসাধারণের জন্যই শুধু নয়, জীবজন্তুদের চিকিৎসার জন্য তিনি সমগ্র দেশে দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। পথিকদের সুবিধার জন্য তিনি রাজপথ নির্মাণ করেন এবং দুদিকে বৃক্ষরোপণ ও কূপ ও দিঘি খনন, বিশ্রামাগার, পাঠশালা ইত্যাদি নির্মাণ করেন। দীনদুঃখীদের ঢালা ও ভিক্ষাদানের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জুট, রাজুক, মুখ্য ও প্রাদেশিক নামক উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগ করেছিলেন। মানবতা, পরধর্মমত, সহিষ্ণুতা ও জনকল্যাণকর শাসন রাজা মহারাজাদের খ্যাতি ও মহত্বের মাপকাঠি যদি হয়, তাহলে ইতিহাসে মৌর্য সম্রাট অশোকের স্থান যে সর্বোচ্চ সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। হত্যা ও ধ্বংসের মাধ্যমে রাজ্য বিজয় অপেক্ষা প্রেম ও মৈত্রীর মাধ্যমে মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা যে সহস্র গুণে শ্রেয়, এই চরম সত্যটি দিগ্বিজয়ী সম্রাট না করে অশোককে সর্বশ্রেষ্ঠ সম্রাটে পরিণত করেছিল। তিনি নির্দ্বিধায় ব্যক্ত করেছেন, আমি সকল সম্প্রদায়ের মানুষকে শ্রদ্ধা করি। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের নীতি অনুকরণ করে জনকল্যাণকর শাসনের মধ্য দিয়ে মানবতার যে বাণী অশোক প্রচার করেছিলেন, ভারতীয় সংস্কৃতি তারই হলো মূল কথা। এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে বিশ্ব শান্তির অগ্রদূত রাজর্ষি অশোক কেবলমাত্র ভারতেই নয়, সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ সম্রাট। গুপ্ত যুগের বিজ্ঞান ও সাহিত্য। গুপ্ত সাম্রাজ্য ছিল একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য, আনুমানিক খ্রিস্টীয় 320 থেকে প্রসারিত ছিল। 1 নম্বর, মহারাজ শ্রীগুপ্ত ধ্রুপদী সভ্যতার আদর্শে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, মানে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। গুপ্ত শাসকদের শাসনকালে যে ভারতে যে শান্তি ও সমৃদ্ধি স্থাপন হয়েছিল, তার ফলশ্রুতিতে দেশ বৈজ্ঞানিক ও শিল্প ক্ষেত্রে বিশেষ উৎকর্ষ লাভ করতে সক্ষম হয়। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। এই যুগে ছিল আবিষ্কার, বিজ্ঞান, প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, গণিতশাস্ত্র,
সাহিত্য, জ্যোতির্বিদ, ধর্ম দর্শনের বিশেষ উৎকর্ষের যুগ। বর্তমানে হিন্দু সংস্কৃতি মূলত এই যুগেরই ফসল। গুপ্ত যুগের আমলে অনেক পণ্ডিত যেমন কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, বিষ্ণু শর্মাদের আবির্ভাব হয়েছিল। প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের সর্বাপেক্ষা প্রসিদ্ধ সম্রাট। এদের সমর কুশলতায় সাম্রাজ্য সীমা দক্ষিণ ভারতীয় প্রসার লাভ করে। গুপ্ত যুগের ভাস্কর্য ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ভাস্কর্য। এই ভাস্কর্যে মূর্তির মুখে এক স্বর্গীয় ভাব ফুটিয়ে তোলার গুপ্ত শিল্পীরীতির এক অপূর্ব অবদান। মথুরা ও অমরাবতীর ভাস্কর্য, হিন্দু দেবদেবীর মূর্তি, বুদ্ধদেবের মূর্তি নির্মাণ গুপ্ত যুগের ভাস্কর্যকে দেশের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল। অজন্তা গুহার চিত্রাবলী গুপ্ত যুগের চিত্রকলার অনন্য সম্পদ। মাতা ও পুত্র, হরিণ চতুষ্টয়, বোধিসত্ত্ব, চক্রপাণি ইত্যাদি গুহাচিত্রগুলি সত্যিই নয়ন মুগ্ধকর। পরিকল্পনায়, বর্ণ সুষমায় ও বাস্তবতায় বাগবাদামির এই চিত্রগুলি ছিল অতুলনীয়। গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার চরম উন্নতি ঘটেছিল। এই যুগে বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন গণিত, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, ধাতুবিদ্যা ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়। গুপ্ত যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত রচনা করেন। তিনি এই গ্রন্থে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি প্রথম আবিষ্কার করেন পৃথিবী নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। তিনি দশমিক পদ্ধতির প্রবর্তক ছিলেন। গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা নামক দুটি গ্রন্থ রচনা করেন। জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির গুপ্ত যুগেই বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন। এই যুগে চিকিৎসা শাস্ত্রে চরক ও সসূত্র নামে দুজন চিকিৎসক ও শৈলবিদ অসামান্য কর্তৃত্ব দেখিয়েছেন। গুপ্ত যুগে সাহিত্য ক্ষেত্রে বিভিন্ন সম্রাট অসামান্য অবদান রেখেছেন। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ব্যক্তিগতভাবে সাহিত্য রসিক ছিলেন। গুপ্ত যুগে বিভিন্ন কবি ও সাহিত্যিকদের সৃজনী প্রতিভা সংস্কৃত সাহিত্যকে প্রাণবন্ত করে বিশ্ব সাহিত্য অমূল্য সম্পদে পরিণত করে। এই যুগে মহাকবি কালিদাসের আবির্ভাব ঘটেছিল। তার রচিত কাব্য ও নাটকগুলিতে মানুষের দুঃখ, সুখ, দুঃখ, আনন্দ ও অভিব্যক্তি জড়িত ছিল। শকুন্তলা, মেঘদূত, রঘুবংশ, কুমার সম্ভব, মালবিকাগ্নি মিত্রম ইত্যাদি রচিত কাব্য ও নাটকগুলি ছিল অনবদ্য। দক্ষিণ ভারতে পল্লব যুগের কলা ও স্থাপত্য। পল্লব রাজাগণ সংস্কৃত ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। এই সময় সংস্কৃত চর্চার বিখ্যাত দুটি কেন্দ্র ছিল রাজধানী কাঞ্চি ও বাহুর। তার রচিত গ্রন্থের নাম কিরাতজুনিয়ম। ইনি দক্ষিণ ভারতের বিখ্যাত কবি বারবি পল্লবরাজ সিংহবিউর রাজসভা অলঙ্কৃত করতেন। সংস্কৃত গদ্যের শ্রেষ্ঠ রূপকার সংস্কৃত আলঙ্কারিক দণ্ডী পল্লব যুগেই জন্মগ্রহণ করেছিলেন। পল্লবরাজ মহেন্দ্র বর্মনের সময় থেকে দক্ষিণ ভারতে পাথর কেটে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। মহাবলীপুরমের রথ মন্দির, ত্রিপুরান্তকেশ্বর মন্দির, বৈকুণ্ঠ পেরুমলের মন্দির, মহাবলীপুরমের মুক্তেশ্বর ও কৈলাসনাথের মন্দির শিল্পকলা পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। এছাড়া চিঙ্গলপুট, অর্কট, ত্রিচিনপল্লী জেলায় ও রাজধানী কাঞ্চিতে পল্লবদের তৈরি মন্দিরগুলি দক্ষিণ ভারতে স্থাপত্য ভাস্কর্য শিল্পের গৌরব। তাছাড়া পাদুকোট্টাই অঞ্চলে পল্লব শিল্পকলার অনেক সুন্দর নিদর্শন পাওয়া গেছে। অনেকে মনে করেন
পল্লব আমলে নির্মিত দক্ষিণ ভারতের মন্দিরের অনুকরণেই দক্ষিণ পূর্ব এশিয়ায় জাভার বিশ্ববিখ্যাত বড়বুদুর মন্দির নির্মিত হয়েছিল। কেবলমাত্র সংস্কৃতিই নয়, তামিল সাহিত্যেও পল্লব রাজগণের বদান্যতায় বিশেষ সমৃদ্ধি লাভ করে। পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন তামিল ভাষায় একজন ভালো সাহিত্যিক ছিলেন। তিনি প্রতিদিন সাহিত্য চর্চা করতেন। তামিল ভাষায় রূপক নাট্যগ্রন্থ মত্তবিলাস প্রহসন তার এক অপূর্ব সাহিত্য সৃষ্টি। সঙ্গীত বিষয়েও মহেন্দ্র বর্মন গ্রন্থ রচনা করেছিলেন। তামিল মূল্যবান সম্পদ তরুবল্লরের ভক্তিমূলক গ্রন্থ কুরাল পল্লব যুগে রচিত হয়।